প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি সবাই ভালো আছো। অনেক দিন পর তোমাদের সঙ্গে আবার মোলাকাত হচ্ছে। মাধ্যমিক পরীক্ষা প্রস্তুতি অ্যাপে আমার আগের ক্লাসগুলো তোমরা আশা করি ভালো করেই অনুসরণ করেছো। আমরা কোষ বিভাজন পড়ছিলাম। কোষ বিভাজনের শেষ পর্যন্ত পড়েছি মাইটোসিস কোষ বিভাজনে একদম শেষ পর্যায়ে। এরপর সেখানে আমরা আলোচনা করেছি যে মিওসিস পরের ক্লাসে শুরু করব। তাই আজ আমাদের আলোচ্য বিষয় হবে মিওসিস। প্রথমেই বলে রাখা ভালো, মাধ্যমিক মধ্যশিক্ষা পর্ষদের যে সিলেবাস রয়েছে সে অনুযায়ী মিওসিস কিন্তু একটা যে পূর্ণাঙ্গ রূপে তোমরা জানবে সেটা কিন্তু সম্ভব নয়। এখানে কেবলমাত্র মিওসিসের প্রাথমিক ধারণা দেওয়া হবে। এটা তোমরা যখন ক্লাস 11-এ পড়বে বা 12-এ পড়বে তখন কিন্তু গিয়ে মিওসিসের ডিটেলসটা জানতে পারবে। যাই হোক, আমাদের জেনে নিতে হবে প্রথমেই যে মিওসিস কোষ বিভাজনটা কী বা মাইটোসিসের পরে কেন এটা পড়ছি। প্রথমেই বলে রাখা ভালো, এটাও কিন্তু এক প্রকার পরোক্ষ কোষ বিভাজন। প্রত্যক্ষভাবে কিন্তু এর নিউক্লিয়াস সাইটোপ্লাজম বিভাজন হয় না। তো প্রথমে এই যে টার্মটা মিওসিস, এই যে শব্দটা, এইটা দিয়েছিলেন দুজন বিজ্ঞানী, নামকরণ করেছিলেন। একজনের নাম হচ্ছে ফার্মার, আরেকজনের নাম হচ্ছে মুরে। ফার্মার এবং মুরে তারা প্রথম কি করেছিলেন না মিওসিস বলে একটা নাম দিয়েছিলেন। তো মিওসিস কোষ বিভাজন মাইটোসিসের সঙ্গে কি পার্থক্যযুক্ত সেটা আমরা শেষে একবার আলোচনা করে নেব। প্রথমেই জেনে নিই যে এই কোষ বিভাজনটা ঘটে কোথায়, সংগঠন স্থল বা এটা কোথায় ঘটে। এটা ঘটে জনন মাতৃকোষে। তোমাদের প্রশ্ন আসবে জনন মাতৃকোষ বলতে কোনগুলোকে বুঝি। মনে রাখবে আমাদের ক্ষেত্রে, প্রাণীদের ক্ষেত্রে ডিম্বাশয় এবং শুক্রাশয়কে বলবো জনন মাতৃকোষ। উদ্ভিদের ক্ষেত্রে তাদের যে রেণু মাতৃকোষ সেটাও কি এক প্রকারের জনন মাতৃকোষ। তাহলে এই পুরো কোষ বিভাজন পদ্ধতিটা ঘটবে কোথায়, জনন মাতৃকোষে। এবারে জানবো যে এই বিভাজনটা কাকে বলবো। সেটা জানার আগে আমি জেনে নেব এই বিভাজনকে আমরা বলি কি হ্রাস বিভাজন। কেন মিওসিসকে হ্রাস বিভাজন বলবো খেয়াল করে দেখো। মাইটোসিস যখন পড়ি তখন আমরা বলেছি মাইটোসিস হচ্ছে সমবিভাজন। তাহলে মিওসিসকে কেন হ্রাস বিভাজন বলবো। মিওসিসকে হ্রাস বিভাজন বলা হয় এর কারণ মিওসিস কোষ বিভাজনে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা যা থাকে অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা তার অর্ধেক হয়। মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা অপত্য কোষে অর্ধেক হয়ে যায়, অর্থাৎ হ্রাস পায়। তাই এই বিভাজনকে বলবো কিন্তু আমরা হ্রাস বিভাজন। জেনে রাখা ভালো, যেখানে মাইটোসিস কোষ বিভাজনে অপত্য ক্রোমাটিডগুলো আলাদা হয়ে যায় এবং তারা কি হয়, তারাই তোমার হচ্ছে যে আবার ক্রোমোজোম গঠন করে, সেজন্য সেটা হচ্ছে সমবিভাজন। মিওসিস কোষ বিভাজনে দেখা যায় কি যে ক্রোমোজোমগুলো থাকে, সেই ক্রোমোজোমগুলোই কি হয়ে যায়, আলাদা হয়ে যায়। আমরা পরে পড়বো মিওসিস 1 বিভাজনের সময় ক্রোমোজোমগুলো আলাদা হয়ে যায় এবং সেখানে কি হয় না ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়। সেজন্যই একে বলবো কি আমরা হ্রাস বিভাজন। এবার আমরা তাহলে জেনে নিই মিওসিস কাকে বলবো। মিওসিস বলে নিই যে পদ্ধতিতে জনন মাতৃকোষের দুবার বিভাজন ঘটার ফলে অর্ধেক সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট 4টে অপত্য কোষ তৈরি হবে। আবার বলছি, যে পদ্ধতিতে একটি জনন মাতৃকোষ পরপর দুবার বিভাজনের মাধ্যমে অর্ধসংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট 4টি অপত্য কোষ উৎপন্ন করবে তাকে বলবো কি আমরা মিওসিস কোষ বিভাজন। এবার আমরা চলে আসবো মিওসিসের বিভাগে। দেখো আমি আগেই বলেছি ডিটেলস নেই, তবুও জেনে রাখা ভালো। মিওসিসটাকে আমরা দুটো পার্টে ভাগ করে আলোচনা করব, একটা মিওসিস 1 আর একটা হচ্ছে মিওসিস 2। এবার মিওসিস 1 যেটা ঠিক যেমন মাইটোসিসে পড়েছো, তার মধ্যে ভাগ রয়েছে ক্যারিওকাইনেসিস 1, সাইটোকাইনেসিস 1। ক্যারিওকাইনেসিসের ভাগ রয়েছে প্রোফেজ 1, মেটাফেজ 1, অ্যানাফেজ 1, টেলোফেজ 1। এগুলো ডিটেলস তোমাদের দরকার নেই, আমি শুধু বলে দিচ্ছি। এবার প্রোফেজ 1 যেটা রয়েছে তার কতকগুলো উপদশা রয়েছে, নামগুলো শুধু কানে ফেলে রাখো। লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস। এগেন আই এম রিপিটিং, লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন এবং ডায়াকাইনেসিস। এটা প্রোফেজ 1-এ ভাগটা রয়েছে। এরপর যথারীতি সাইটোকাইনেসিস ঘটে যায়। তারপরে আসে মিওসিস 2। মিওসিস 2তেও একই রকম ক্যারিওকাইনেসিস 2 এবং সাইটোকাইনেসিস 2। ক্যারিওকাইনেসিস 2তে গিয়ে দেখবো একই রকম প্রোফেজ 2, মেটাফেজ 2, অ্যানাফেজ 2, টেলোফেজ 2, যেমন তোমরা মাইটোসিসে পড়ে এসছো। যাই হোক, তো এখানে আমরা মূল যে কাণ্ডগুলো ঘটে সেগুলোই আমরা এখানে কিন্তু জেনে নেব। তো পুরো কোষ বিভাজনটা বুঝতে গেলে আমাদের কতগুলো শব্দ আগে জেনে নিতে হবে। যেমন 1 নম্বর সমসংস্থ ক্রোমোজোম।
সমসংস্থ ক্রোমোজোম বা হোমোলোগাস ক্রোমোজোম। সমসংস্থ মানে সব দিক দিয়ে সমান। যে সমস্ত ক্রোমোজোমগুলো আকার, আকৃতি এবং তার মধ্যে থাকা জিনগুলোর অবস্থান পর্যন্ত একই হয়, সেই ক্রোমোজোমগুলোকে বলবো কি আমরা সমসংস্থ ক্রোমোজোম। যেমন দেখো, মনে করো এইটা একটা ক্রোমোজোম, তাহলে এর সমসংস্থ ক্রোমোজোম কি হবে না, এটা যেরকম দেখতে যতটা তার আকার, মনে করো এখানে একটা জিন রয়েছে, এখানে একটা জিন রয়েছে, এখানে একটা জিন রয়েছে, এরকম রয়েছে, তাহলে এদের প্রত্যেকের যেমন রয়েছে ঠিক অন্য একটা ক্রোমোজোম তার ক্ষেত্রেও দেখব কি একই রকম আকৃতির হবে এবং একই পজিশনে একই রকম জিন থাকবে, তখন ক্রোমোজোমগুলোকে আমরা কি বলবো সমসংস্থ ক্রোমোজোম বা হোমোলোগাস ক্রোমোজোম। এটা 1 নম্বর শব্দ। এবার আমরা যে শব্দটা জানবো সেটা হচ্ছে বাইভ্যালেন্ট। বাইভ্যালেন্ট কি? মিওসিস কোষ বিভাজনের প্রোফেজ 1-এর একটা উপদশা রয়েছে, সেই দশাতে কি হয়, সমসংস্থ ক্রোমোজোমগুলো পরস্পর জোড় বাঁধে। সমসংস্থ ক্রোমোজোমগুলো জোড় বাঁধার ফলে যে ক্রোমোজোমগুলো গঠিত হবে তখন তাদের বলবো কি বাইভ্যালেন্ট। দুটো সমসংস্থ ক্রোমোজোম তারা কি করে, এদের এই যে সেন্ট্রোমিয়ার অঞ্চল বরাবর তারা কি হয় না জোড় বাঁধে। এই জোড় বাঁধার জন্য জেনে রাখা ভালো যে এদের এই অনুদৈর্ঘ্য বরাবর কিছু প্রোটিন রয়েছে, যে প্রোটিনগুলো একত্রে বলি আমরা সাইন্যাপটোনিমাল কমপ্লেক্স। এই কমপ্লেক্সের উপস্থিতির জন্য দুটো সমসংস্থ ক্রোমোজোম পরস্পর কি করবে, জোড় বাঁধবে। এই জোড় বাঁধা ক্রোমোজোমগুলোকে বলবো কি আমরা বাইভ্যালেন্ট। এবং জোড় বাঁধার যে পদ্ধতি, সেই পদ্ধতিকে আমরা নাম দিই সাইন্যাপসিস। সাইন্যাপসিস, এখানে তোমরা একটুখানি নিজেদের বোঝার জন্য একটা কাজ করে রাখবে। এ ধরো এই শব্দটা সাইন্যাপসিস, এর সঙ্গে সঙ্গে নিউরনের ওখানে পড়েছো সাইন্যাপস, তাদের মধ্যে একটা তুলনা করে রাখবে বা পার্থক্য করে রাখবে, তোমাদের নিজেদের কনসেপশন ক্লিয়ার হবে। তাহলে সাইন্যাপসিস কি না, মিওসিস কোষ বিভাজনের একটা বিশেষ উপদশায় সমসংস্থ ক্রোমোজোমগুলো তারা জোড় বাঁধে। জোড় বাঁধার পদ্ধতিকে বলবো আমরা সাইন্যাপসিস। সাইন্যাপসিস ঘটানোর জন্য যারা দায়ী যে প্রোটিনগুলো তাদের বলবো সাইন্যাপটোনিমাল কমপ্লেক্স। এবং জোড় বাঁধা ক্রোমোজোমগুলোকে তখন নাম দেবো কি আমরা বাইভ্যালেন্ট। এবার আরেকটা জিনিস জেনে নেবো আমরা, নন সিস্টার ক্রোমাটিড। নন সিস্টার আর সিস্টার ক্রোমাটিড, এটা একটু আমরা জেনে নেব। সিস্টার ক্রোমাটিড কখন, একবারই 2 বোন হলে তাকে বলবো সিস্টার। বিষয়টা কিরকম দেখো, ধরো এইটা একটা সমসংস্থ ক্রোমোজোম, এর যে দুটো ক্রোমোজোম রয়েছে এরা পরস্পর সিস্টার। বা ধরো এই ক্রোমোজোমটার এই যে দুটো রয়েছে এদের বলবো কি পরস্পর সিস্টার ক্রোমাটিড। তাহলে সিস্টার ক্রোমাটিড কারা, একই ক্রোমোজোমের যে দুটো ক্রোমাটিড এদের পরস্পর বলবো কি সিস্টার ক্রোমাটিড। তাহলে দুটো সমসংস্থ ক্রোমোজোম, এটা একটা সমসংস্থ ক্রোমোজোম, এটা একটা, তাহলে এর একটা ক্রোমাটিডের সঙ্গে এর সম্পর্ক কি হবে, নন সিস্টার, আলাদা আলাদা। তাহলে একই ক্রোমোজোমের দুটো ক্রোমাটিড তারা পরস্পর সিস্টার ক্রোমাটিড। যখন দুটো সমসংস্থ ক্রোমোজোমের এর একটা ক্রোমাটিড ওর একটা ক্রোমাটিড তুলনা করব তখন তাদের বলবো কি আমরা নন সিস্টার ক্রোমাটিড। এবার আমরা জানবো ক্রসিং ওভার। দেখো নন সিস্টার ক্রোমাটিড আমরা জেনেছি, মিওসিস জানতে গেলে সবথেকে যে গুরুত্বপূর্ণ শব্দটা জানতে হবে সেটা হচ্ছে ক্রসিং ওভার। কি হয় না, প্রথমত সমসংস্থ ক্রোমোজোম যারা তারা কি করে, জোড় গঠন করে। আমি আগেই বললাম জোড় গঠন করা ক্রোমোজোমগুলোকে বলবো বাইভ্যালেন্ট। এবার মনে করো এইটা একটা বাইভ্যালেন্ট, বাইভ্যালেন্টের এটা একটা, তাহলে এরা পরস্পর সিস্টার। মনে করো আরেকটা ক্রোমোজোম ক্রসিং ওভারের আগে এরা সমস্ত কি করবে, 4টে ক্রোমাটিডে কি করবে, আলাদা হয়ে যায়। এদের তখন বলি আমরা টেট্রাড। 4টে ক্রোমাটিডের বাহুতে ভেঙে যাবে, তখন তাকে বলি টেট্রাড। এই টেট্রাড দশাতে দুটো সমসংস্থ ক্রোমোজোমের নন সিস্টার ক্রোমাটিড যারা, এই নন সিস্টার ক্রোমাটিডগুলোর মধ্যে দেহাংশের বিনিময় ঘটে। জিনিসটা বোঝো, দুটো সমসংস্থ ক্রোমোজোম আগে আমরা এঁকেছিলাম, সেখানে দেখেছি এখানে কি বললাম, নন সিস্টার ক্রোমাটিডগুলোর দেহাংশের বিনিময় ঘটে। দেহাংশের বিনিময় ঘটে মানে কি, দুটো নন সিস্টার ক্রোমাটিড তারা পরস্পরকে ক্রস করে। এটা তোমরা পাশে স্ক্রিনে একটু ভালো করে দেখে নাও, তাহলে জিনিসটা আরো পরিষ্কার হবে। তো নন সিস্টার ক্রোমাটিডের এই দেহাংশের বিনিময় হওয়ার ফলে একটা ক্রোমাটিড একটা নন সিস্টার আর একটা নন সিস্টারের সঙ্গে এক্স আকৃতির গঠন তৈরি করে। এই যে বিনিময় পদ্ধতি, দেহাংশের বিনিময় পদ্ধতি, একে বলবো ক্রসিং ওভার। এবং এর ফলে যে এক্স আকৃতির গঠন তৈরি হয়, এই এক্স আকৃতির গঠন গ্রিক একটা অ্যালফাবেট রয়েছে কাই, সেখান থেকে এসছে, সেটা এক্স এর মতো দেখতে। গ্রিক কাই, সেটা দেখতে এই রকম।
এটা হচ্ছে গ্রিক অ্যালফাবেট, একটা কাই। তাহলে এই এক্স এর মতো বা কাইয়ের মতো গঠন হয় বলে একে নাম দিই আমরা কায়াজমা, প্লুরালে কায়াজমাটা। তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ শব্দ মিওসিসের ক্ষেত্রে। এবার ক্রসিং ওভার ঘটার পরেও তারপরে কি দেখব, এই যে কায়াজমা তারা কি করে, তারা প্রান্তের দিকে যেতে থাকে। আমরা যখন ডিটেলস মিওসিস পড়বো তখন ওটা আমরা জেনে নেব। তাহলে এবার আমি মিওসিসের মুখ্য ঘটনা বলি, কি ঘটনাগুলো ঘটে। প্রথম কথা বলি, আমি মিওসিসকে দুটো ভাগ করেছি, একটা মিওসিস 1, একটা মিওসিস 2। প্রথমেই তোমাদের জেনে রাখা ভালো, মিওসিস 1 হলো প্রকৃতপক্ষে হ্রাস বিভাজন। গোটা মিওসিসকে আমরা হ্রাস বিভাজন বলি, এটা ঠিকই, কিন্তু মিওসিস 1 প্রকৃত অর্থে হ্রাস বিভাজন, কিন্তু মিওসিস 2 হচ্ছে কিনা তোমার সম বিভাজন। মিওসিস 1 যখন ঘটে তখন যে যে মুখ্য কাণ্ড ঘটে, প্রথমত মিওসিস কোষ বিভাজনের সময় যে ক্রোমোজোমগুলো ছিল তারা একসঙ্গে একটা যুক্ত হবে। যুক্ত হওয়ার পরে দেখব কি, যারা একই রকম দেখতে ক্রোমোজোম বা সমসমস্ত ক্রোমোজোম তারা পরস্পর কি করবে, জোড় গঠন করবে, বাইভ্যালেন্ট করবে বা সাইন্যাপসিস ঘটবে। তারপরে কি দেখব না, নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে দেহাংশের বিনিময় হবে, অর্থাৎ সেখানে কি হয়, কাজমা তৈরি হয়। এবং তারপরে আমরা দেখব কি না, তারা পরস্পর আবার বিচ্ছিন্ন হয়ে গিয়ে মিওসিস 1 এর সময় অপত্য ক্রোমোজোমগুলো, যে ক্রোমোজোমগুলো তৈরি হয়েছে তারা কি করবে, পরস্পর আলাদা হবে, সেজন্য ওখানে কি হয়ে যায়, হ্রাস বিভাজন হয়ে যায়। কিন্তু মিওসিস 2 যখন ঘটে তখন কিন্তু অপত্য ক্রোমাটিডগুলো আলাদা হয় মাইটোসিসের মতো, সেজন্য মিওসিস 2 প্রকৃত অর্থে কিনা সম বিভাজন। এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে মিওসিসের তাৎপর্য। দেখো, মিওসিসের তাৎপর্য আমরা প্রধান প্রধান কতগুলো তাৎপর্য বলবো। নাম্বার 1, মিওসিসের তাৎপর্য, ক্রোমোজোম সংখ্যার হ্রাস ঘটে। ক্রোমোজোম সংখ্যার হ্রাস ঘটে বলেই একে বলছি হ্রাস বিভাজন। তার ফলে কি হয়, প্রতিটি প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখে। যারা যৌন জননশীল জীব তাদের ক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখা এটাই হচ্ছে প্রধান কাজ। ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখে কিভাবে, দেখো, যখন গ্যামেট তৈরি হচ্ছে, বলেছি ডিম্বাশয় শুক্রাশয় এগুলো সমস্ত কি জনন মাতৃকোষ, তার মধ্যে মিওসিস ঘটলো। মিওসিস ঘটলে তখন কি হয়, শুক্রাণু এবং ডিম্বাণু বা গ্যামেট তৈরি হয়। এই গ্যামেটের ক্রোমোজোম তখন কি হয়ে যাবে, অর্ধেক। আমাদের যে কোনো মাতৃকোষ, দেহ মাতৃকোষ বা জনন মাতৃকোষ, তার ক্রোমোজোম সংখ্যা কত থাকে, ডিপ্লয়েড 2n। তাহলে যখন মিওসিসের ফলে গ্যামেট তৈরি হবে তার নাম্বার কত হয়, n। তোমরা নিশ্চয়ই জানো যে গ্যামেটের মিলনের ফলে জাইগোট তৈরি হয় এবং ভ্রূণ তৈরি হয়। তাহলে দেখো, দুটো গ্যামেট n এলো, তখন যে জীবটা তৈরি হচ্ছে তার ক্রোমোজোম কিন্তু থাকবে কত, 2n। ফলে ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক থাকবে। কিন্তু মনে করো এটা যদি গ্যামেটেও যদি 2n থাকতো তাহলে কি হতো, গ্যামেটে 2n থাকলে ধরো শুক্রাণুতেও 2n, ডিম্বাণুতেও 2n, তাহলে যে অপত্য তৈরি হবে তার মধ্যে কত হতো, 4n। তার যখন আবার অপত্য হতো কত, 8n, তখন কি হতো, পলিপ্লয়েডি হতো। জীবের মধ্যে কিন্তু বিশৃঙ্খলতা দেখাতো, অনেক জীব কি হতো, মারা যেত। সেই জন্য প্রথম কাজ হচ্ছে প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখা। নাম্বার 2, দেখো, মিওসিস কোষ বিভাজনের সময় ক্রসিং ওভার ঘটে। এই ক্রসিং ওভার ঘটার ফলে কি হয়, দুটো ক্রোমাটিডের মধ্যে তাদের কি হয়, দেহাংশের বিনিময় হয়। ফলে এই ক্রোমাটিডের যে জিন রয়েছে সেটা এই ক্রোমাটিডে চলে আসতে পারে, বা এই ক্রোমাটিডের যে জিন রয়েছে সেটা এই ক্রোমোজোমে চলে আসতে পারে। তার ফলে কি হয়, জিনের একটা পুনঃসজ্জা হয়, আমরা বলি পুনঃসংযুক্তি। এই জিনের পুনঃসংযুক্তি ঘটার ফলে একটা জীবের মধ্যে নতুন নতুন বৈশিষ্ট্য আসতে পারে, বা সহজ কথায় প্রকরণ ঘটতে পারে, যে প্রকরণ ভবিষ্যতে জীবের অভিব্যক্তিতে সাহায্য করে। তাহলে এখানে আমি বলবো জিনের পুনঃসংযুক্তি, জিনের পুনঃসংযুক্তি ও অভিব্যক্তি, এটা কিন্তু তোমার একটা গুরুত্বপূর্ণ তাৎপর্য মিওসিসের। এরপরে আমরা জানবো যে একটা জীবের যৌনক্রম ঘটে। আমরা জানি যৌনক্রম মানে কি না, একটা জীবের হ্যাপ্লয়েড ও ডিপ্লয়েড দশার পর্যায়ক্রমিক আবর্তন। তাহলে এই যে হ্যাপ্লয়েড আর ডিপ্লয়েড দশার পর্যায়ক্রমিক আবর্তন, হ্যাপ্লয়েড দশা বা এই এন দশাটা আসবে কিসের ফলে, মিওসিসের ফলে। যদি মিওসিস না ঘটতো তাহলে জীবের কিন্তু যৌনক্রম ঘটতো না। তাহলে একটা জীবের যৌনক্রম বা জীবনচক্র এটা কিন্তু নির্ণীত হবে কার দ্বারা, মিওসিসের দ্বারা। তাহলে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ তাৎপর্য বলবো কিনা, যৌনক্রম পরিচালিত করা। তো এইভাবে আমরা মিওসিসের তাৎপর্য পড়ব। এরপরে শেষ যেটা আমরা জানবো সেটা হচ্ছে মাইটোসিস এবং মিওসিস। আমি লিখছি না, তোমাদের শুধু ভার্বালি সেটা বলে দিচ্ছি। মাইটোসিস এবং মিওসিসের একটা তুলনা করব। মাইটোসিস মিওসিসের তুলনা দেখো, নাম্বার 1, ঘটার স্থান বা সংগঠন স্থল। কোথায় ঘটবে, মাইটোসিস পড়েছি, সেটা ঘটে কোথায়, দেহকোষে, বা আরও বলতে পারো দেহমাতৃকোষ। বেস্ট হচ্ছে দেহকোষে ঘটে।
কিন্তু মিওসিস কোথায় ঘটে জানলাম, মিওসিস ঘটে জনন মাতৃকোষে, ঘটার জায়গা। এবার ক্রোমোজোমের সংখ্যাগত অবস্থা দেখো, মাইটোসিসে মাতৃকোষের ক্রোমোজোম যা থাকে অপত্য কোষের ক্রোমোজোম একই সংখ্যায় থাকে, সেই জন্য মাইটোসিসকে বলি সমবিভাজন। কিন্তু মিওসিসের ক্ষেত্রে কি হয়, মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা অপত্য কোষে অর্ধেক হয়, সেই জন্য মিওসিস হচ্ছে হ্রাস বিভাজন। তাহলে এটা গেল ক্রোমোজোম সংখ্যা। এবার একটা গুরুত্বপূর্ণ জায়গা তোমাদের বলি, মাইটোসিসের সময় একটা মাতৃকোষ বিভাজিত হয়ে দুটো অপত্য কোষ উৎপন্ন করে, এটা হচ্ছে উৎপাদন, কটা কোষ উৎপন্ন করবে। মাইটোসিসে একটি মাতৃকোষ বিভাজিত হয়ে দুটি অপত্য কোষ তৈরি করে, কিন্তু মিওসিসের সময় একটি মাতৃকোষ বিভাজিত হয়ে চারটি অপত্য কোষ তৈরি হয়। তো এই তিনটে পয়েন্ট হচ্ছে প্রধান, আর কিছু জানতে পারি না পারি। আবার রিপিট করছি, 1 নম্বর যেটা হচ্ছে কোথায় ঘটে, 2 নম্বর জানলাম কি ক্রোমোজোম সংখ্যার তাৎপর্য, এবং 3 নম্বর জানলাম কি না তোমার কটি অপত্য কোষ তৈরি হয়। এই মোটামুটি তোমাদের মাধ্যমিকের সিলেবাসের বিষয়। আশা করি গোটাটা পড়লে তোমরা খুব ভালোভাবে পরীক্ষা দিতে পারবে। যদি কোনো কনসেপশন বা এটা যদি বুঝতে তোমাদের কোনো সমস্যা থাকে, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমি তাহলে পরে কোনো ক্লাসে সেটা তোমাদের ক্লিয়ার করার ব্যবস্থা করব।